আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। এসএসসি 2021 পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাসের ওপর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 30 দিনের যে কোর্স আমরা শুরু করেছি, সেই কোর্সের চতুর্থ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। তোমরা যারা পূর্বের 3টা ক্লাস এখনও দেখোনি, আমি সাজেস্ট করবো 3টা ক্লাস দেখে এই ক্লাসটা দেখার, কারণ 3টা ক্লাস দেখলে তুমি পরবর্তী ক্লাসটা দেখতে বা সুবিধা হবে তোমার বুঝতে। তো সেই 3টা ক্লাসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আই বাটনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। ওকে, আর আমাদের চ্যানেলে তুমি ভিডিও প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো। তো আজকের কি বিষয়ে আলোচনা করব একটু দেখে নেওয়া যাক একটা নজরে। তো লেকচার টপিক হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে শিখবো, সেটা হচ্ছে হিসাবের বইসমূহ। আজকের পাঠের বিষয়বস্তু হিসাব চক্র, হিসাবের প্রাথমিক বইয়ের ধারণা ও শ্রেণী বিভাগ, কারবারি বাট্টা ও নগদ বাট্টার ধারণা। কারবারি বাট্টা ও নগদ বাট্টার ধারণা কিছু অঙ্ক আমি সমাধান করে দিয়েছি, সেটাও আমরা দেখবো এই ভিডিওতে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আলোচনা করব হিসাব চক্র। হিসাব চক্র কি? অ্যাকাউন্টিং সাইকেল। হিসাব চক্র হিসাব সংক্রান্ত কার্যাবলী হিসাবকাল কেন্দ্রিক সুশৃঙ্খল ঘূর্ণায়মান অবস্থা। হিসাব চক্র কারবারি লেনদেনের শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণের মাধ্যমে শুরু হয় এবং পরবর্তীতে লেনদেন শ্রেণীভুক্তকরণ, সংক্ষিপ্তকরণ, আর্থিক বিবরণী প্রস্তুত ও সমাপনী দাখিলার মাধ্যমে শেষ হয়। এখন আমরা দেখব হিসাব চক্রের যে গোল চক্রটা আছে, সেই চক্রটা একটু দেখে নেওয়া যাক, যে হিসাব চক্রের পর্যায়ক্রমিক আবশ্যিক ধাপগুলো কি কি সেটাও দেখব। আগে চক্রটা দেখি। তো প্রথমে কি আছে? লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা, কার্যপত্র প্রস্তুত, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা, হিসাব পরবর্তী রেওয়ামিল। ওকে, এই 10টা ধাপ। এই 10টা ধাপ একটু মাঝে মাঝে প্রশ্নে আসে যে 7 নম্বর ধাপ কি, 6 নম্বর ধাপ কি, একটু মাথায় তোমাকে অবশ্যই রাখতে হবে। তুমি এই জায়গাটাকে স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে, কারণ প্রশ্ন একটু আসার মতন থাকে। তো অনেক অনেক প্রশ্ন দিয়ে দেয় যে 6 নম্বর ধাপ কি, 5 নম্বর ধাপ কি, বা হিসাব চক্রের প্রথম ধাপটা কি, হিসাব চক্রের শেষ ধাপটা কি, এরকম প্রশ্ন আসে। ওকে, আমি বলে দিলাম এটা। তো হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, 3টা ঐচ্ছিক ধাপ আছে। প্রশ্ন আসতে পারে যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টি? 1 নম্বর হচ্ছে কার্য বিবরণী প্রস্তুতকরণ, বিপরীত দাখিলা দেওয়া, ভুল সংশোধনী দাখিলা দেওয়া, যেটা হচ্ছে পরিত্যাজ্য ধাপ। প্রশ্ন আরেকটা আসতে পারে যে ভুল সংশোধনী দাখিলা বা পরিত্যাজ্য ধাপের নাম কি, বা পরিত্যাজ্য ধাপ কোনটি, এরকম একটা প্রশ্ন আসতে পারে। নিচে দেখো লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপ, লেনদেন বিশ্লেষণ, জাবেদা দাখিলা প্রদান, জাবেদার তথ্যসমূহ, খতিয়ান স্থানান্তর। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার কয়টা ধাপ? 3টা ধাপ। ওকে, এখন আমরা আলোচনা করব হিসাবের প্রাথমিক বইয়ের ধারণা ও শ্রেণী বিভাগ, মানে কথা জাবেদা। হিসাবের প্রাথমিক বইয়ের নামই হচ্ছে জাবেদা, জার্নাল। জার্নাল শব্দটি এসেছে ফরাসি জার শব্দ থেকে। যে হিসাবের খাতায় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেন সমূহ রোজের ক্রমানুসারে দুতরফা দাখিলা পদ্ধতির সূত্রানুসারে লিপিবদ্ধ করা হয়, তাহাকে জাবেদা, জাবেদা দাখিলা, জাবেদায়ন দাখিলা বলে। এবার আসো জাবেদাকে কি কি নামে আখ্যায়িত করা হয়। 1 নম্বর মৌলিক দাখিলার বই, বুক অফ অরিজিনাল এন্ট্রি। 2 নম্বর লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড, ক্রোনোলজিক্যাল রেকর্ড অফ ট্রানজ্যাকশন। 3 নম্বর হিসাব প্রক্রিয়ার প্রাথমিক বই, বুক অফ বেসিক অ্যাকাউন্টস। 4 নম্বর প্রাথমিক দাখিলার বই, বুকস অফ প্রাইমারি এন্ট্রি। দৈনন্দিন দাখিলার বই, বুকস অফ ডেইলি এন্ট্রি। সহকারী দাখিলার বই, বুকস অফ সাপোর্টিং এন্ট্রি। আদি দাখিলার বই, বুকস অফ প্রিলিমিনারি এন্ট্রি। তো ইত্যাদি নামে অভিহিত করা হয়। ওকে, তোমাকে এই 7টা আইটেম একটু মাথায় রাখো, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে। তো তুমি যেহেতু ইন্টারমিডিয়েট এক্সামিনার, তোমার অ্যাডমিশনের ক্ষেত্রেও একটু জায়গাটা অনেকখানি যে কোনো একটা নাম ইউজ করলে তুমি এখন বুঝতে পারবে যে কী নাম, এটা কি জাবেদা নাকি খতিয়ান, একটু সমস্যা পড়বা। তাহলে অবশ্যই এই 7টা নাম একটু মাথায় রাখার চেষ্টা করবা। ওকে, জাবেদা দাখিলার কাঠামোগত শ্রেণী বিভাগ 2টা। জাবেদা দাখিলাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরল দাখিলা, মিশ্র দাখিলা। সরল দাখিলা মানে 2টা জাবেদা হবে, আর মিশ্র দাখিলা মানে 2-এর অধিক জাবেদা হয়, সেটা হচ্ছে মিশ্র দাখিলা। সহজে বলে দিচ্ছি। আর এবার আসি জাবেদা শ্রেণী বিভাগ। জাবেদা শ্রেণী বিভাগ সচরাচর 2টা, সাধারণ বা প্রকৃত জাবেদা, বিশেষ জাবেদা। প্রকৃত জাবেদা 6টা প্রকার, বিশেষ জাবেদা 6টা প্রকার। এখানে 7, এটা আমি বলে দিচ্ছি কি সমস্যা এখানে হয়েছে। তো প্রারম্ভিক জাবেদা, সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা, সমাপনী জাবেদা, স্থানান্তর জাবেদা, বিপরীত দাখিলা। ওকে, আর এখানে দেখো বিশেষ জাবেদা 6টা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় ফেরত, এটা হচ্ছে 5 হবে, আর বিক্রয় ফেরত এটা হচ্ছে 6 হবে। ওকে, এই হচ্ছে মোট তোমাদের বিশেষ জাবেদা 6টা উপাদান। তো প্রশ্ন এরকম আসতে পারে যে বিশেষ জাবেদা কয় প্রকার, কি কি, এরকম খ নম্বর প্রশ্ন দিয়ে দিল। ওকে, এখন আমরা আলোচনা করব কারবারি বাট্টা ও নগদ বাট্টার ধারণা।
বাট্টা প্রধানত দুই প্রকার, কারবারি বাট্টা ট্রেড ডিসকাউন্ট, নগদ বাট্টা ক্যাশ ডিসকাউন্ট। তো সেটা একটু সংজ্ঞাটা কি? ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া বা পাওয়া যায় তাই কারবারি বাট্টা এটি হিসাবের কোনো ধাপে অন্তর্ভুক্ত হয় না, শুধুমাত্র বাদ দেওয়া হয়, কোনো জায়গাতে এটা অন্তর্ভুক্ত হয় না। এর ফলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না। নগদ বাট্টা পণ্য ক্রয় বিক্রয় থেকে উদ্ভূত দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টা পাওয়া যায় বা দেওয়া হয় তাই নগদ বাট্টা। মানে তুমি পণ্য একজন ক্রয় করলো তোমার কাছ থেকে, কেউ একজন ছেঁচড়া মানুষ টাকা দিতে চাইলো না, তুমি ওকে প্রলোভন দিলা যে তুমি যদি টাকা এ তারিখের মধ্যে যদি পরিশোধ করো তোমাকে 5% বাট্টা দেবো, এটা হচ্ছে নগদ বাট্টা। ওকে, আচ্ছা এবার দেখো কারবারি বাট্টা ও নগদ বাট্টা আবার দুই প্রকার। আমি একবারে দিয়ে দিচ্ছি কারবারটা ক্রয় বাট্টা, নগদ বাট্টা প্রাপ্ত বাট্টা। ওকে, বিষয়টা কি ক্লিয়ার? পণ্য ক্রয় থেকে উদ্ভূত দেনা পরিশোধের সময় যে বাট্টা পাওয়া যায়, অর্থাৎ পাওনাদারদের নিকট থেকে যে পরিমাণ ছাড় পাওয়া যায় তাকে ক্রয় বাট্টা বা প্রাপ্ত বাট্টা বলে। ক্রয় বাট্টা প্রথমে নগদ প্রদান জাবেদায় ক্রয় বাট্টা কলমে ক্রেডিট করা হয় এবং মাস শেষে ক্রয় বাট্টা কলমের যোগফল সাধারণ খতিয়ানের ক্রয় বাট্টা হিসেবে ক্রেডিট দেখে স্থানান্তর করা হয়। 2 নম্বর বিক্রয় বাট্টা বা প্রদত্ত বাট্টা। পণ্য বিক্রয়ের উদ্ভূত পাওনা নিষ্পত্তির সময় দেওয়া হয়, অর্থাৎ গ্রাহক বা দেনাদারদের শর্তানুযায়ী দ্রুত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করলে দেনাদারকে যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে বিক্রয় বা প্রদত্ত বাট্টা বলে। বিক্রয় বাট্টা নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হয় এবং মাস শেষে বিক্রয় বাট্টা কলমের যোগফল সাধারণ খতিয়ানে বিক্রয় বাট্টা হিসেবে ডেবিট দেখে স্থানান্তর করা হয়। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সবাই করে, যেটা কনফিউজ থাকে সবাই, যে বিষয়টা হচ্ছে 2/10 n/30 এর কথাটা মানে কি? কারণ বিভিন্ন লেনদেন এটা লেখা থাকে। বিষয়টা আজকে ক্লিয়ার করে দিব, একটু মনোযোগ করে দেখো। পণ্য ক্রয় বিক্রয়ের সময় এটা থাকে 2/10 n/30, এ ধরনের টার্ম চালানে ব্যবহার করা হয়। 2/10 n/30 অর্থ হলো 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে, যে এটা হচ্ছে তারিখ আর এটা পার্সেন্টেজ। ওকে, বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে তারিখ, এটা হচ্ছে পার্সেন্টেজ। 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে তাহলে 2% বাট্টা পাবে, সেটা নগদ বাট্টা। ওকে, আর 30 দিনের মধ্যে অবশ্যই তাকে টাকা পরিশোধ করতে হবে। 10 তারিখের পরে যদি 11-12 তারিখে হয় তাহলে বাট্টা পাবে না 2%। ওকে, বিষয়টা ক্লিয়ার? এখন নিচে কয়েকটা গাণিতিক সমস্যা সমাধান করে দিব, তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আরও। তো একটা উদাহরণ, যে একটি ক্রয় চালানে মোট 20 লক্ষ টাকার 100টি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। উক্ত চালানের কারবারি বাট্টা 10% এবং 10/20 বা 10/20 n/30 শর্তটি লেখা আছে। যদি তুমি 10 দিন পরে টাকা প্রদান করো তবে তুমি কত টাকা চেক প্রদান করবা। এখন দেখো এটা কিন্তু তারিখ, তাহলে 10 দিন পরে যদি আমি পরিশোধ করি তাহলে অবশ্যই 20 তারিখের মধ্যেই হচ্ছে, তাহলে কি 10% বাট্টা আমি পাবো এখানে নগদ বাট্টা, আর কারবারি বাট্টা বাদ পড়ে যাবে আগেই। তো চলো এখন অঙ্কটা করি। n/30 এর অর্থ অবশ্যই 30 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে, আর 10/20 এর অর্থ হচ্ছে 20 দিনের মধ্যে পরিশোধ করলে 10% বাট্টা প্রদান করা হবে। তো মোট চালান মূল্য কত? 20 লক্ষ টাকা। আর কারবারি বাট্টা 10% যদি বাদ দাও 20 লাখের উপর, তাহলে 20 লক্ষ টাকা হচ্ছে। 200-র উপর যদি 10% করে তাহলে 20 লক্ষ টাকা হচ্ছে। ওকে, তাহলে বাদ দিলে কত হচ্ছে? 1,80,00,000 টাকা। এখন এর থেকে আবার বাদ কি যাবে? নগদ বাট্টা 10%, তাহলে 1,80,000-এর উপর তো 18 লক্ষ হচ্ছে, 10% বাট্টা বাদ দিলে তাহলে উত্তর কত হচ্ছে? 1,62 লক্ষ, তাই না? এটা হচ্ছে তোমাদের উত্তর। প্রথমে তোমাকে কারবারি বাট্টা বাদ দিয়ে দিতে হবে। এখন তুমি যদি শর্ত মোতাবেক যদি টাকা পরিশোধ করতে পারো তাহলে অবশ্যই তুমি নগদ বাট্টা পাবা। আর তুমি যদি 20 তারিখের পর বা 21-22 তারিখে যদি পরিশোধ করো তাহলে অবশ্যই এটা নগদ বাট্টা তুমি পাবা না। অবশ্যই 20 তারিখের মধ্যে পরিশোধ করলে তুমি এটা কি পাবা? 10% বাট্টা পাবা। ওকে, তুমি এখানে অন্য কোনো লেনদেন থাকতে পারে, 10 থাকতে পারে, 5 থাকতে পারে, তারিখ যে কোনো ইচ্ছা দেওয়া থাকতে পারে, কিন্তু মাথায় এটা রাখবা, এটা হচ্ছে তারিখ আর এটা হচ্ছে পার্সেন্টেজ। ওকে, বিষয়টা ক্লিয়ার? এখন দেখো নিচে আমি আরেকটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা তোমরা নিজে একটু বাসায় কাজ করবে, এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক থাকলো তোমাদের, যে প্রতিটি 900 টাকা করে 10টি পণ্য ক্রয় করা হলো। উক্ত পণ্যের ক্রয় চালানে কারবারি বাট্টা 10%, নগদ বাট্টা 20% উল্লেখ আছে। নির্দিষ্ট মেয়াদের মধ্যে টাকা পরিশোধ করলে কত টাকা পরিশোধ হবে? কারণ পূর্বের টাকার উপরই, এখানে তুমি 20%, তো এখানে তুমি এরকম থাকবে যে 20%, এখানে তুমি সাপোজ কত দিলাম? 10% দিলাম আমি, বা 10 তারিখ। ওকে, বা 10 দিনের মধ্যে তুমি যদি টাকা পরিশোধ করো তো 20% বাট্টা পাবা। ওকে, এই কথাটা মাথায় রাখবা। আচ্ছা, আর এই হচ্ছে তোমাদের আজকের আলোচনা শেষ হলো। পরবর্তী পঞ্চম ক্লাস দেখার আমন্ত্রণ জানা শেষ করছি আজকের ক্লাসটি। পঞ্চম ক্লাসের তারিখ হচ্ছে দেখো 23/9/2021 সন্ধ্যা 7টা, কারণ আমরা এতদিন 4টার সময় দিয়েছিলাম, কিন্তু কোনো একটু সমস্যার কারণে 7টার সময় আপলোড হবে ভিডিওগুলো। তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য, আর প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।
তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। টাটা।